সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইভ। প্রিয় দর্শক, কিংবদন্তিরা বেঁচে থাকেন তাদের সৃজনশীলতা এবং তাদের কর্মযজ্ঞের মাধ্যমে। শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর এমন একজন কিংবদন্তি শিল্পী যার শিল্পী সত্তার উচ্চতা আমাদের সকলের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার শ্রদ্ধায়, তার স্মরণে যত কিছু বলি না কেন কম পড়ে যাবে শব্দের কথায়। তারপর আজকের এই আয়োজনকে উৎসর্গ করছে মহান শিল্পীকে। এই জন্য আমাদের স্টুডিওতে আছেন আমাদের সকলের প্রিয় প্রখ্যাত এবং কিংবদন্তি মিউজিক ডিরেক্টর কম্পোজার শ্রদ্ধেয় মানাম আহমেদ ভাই। থ্যাংক ইউ। তারপর আছেন বাংলা সঙ্গীতের একজন জনপ্রিয় মুখ, জনপ্রিয় কণ্ঠস্বর, কণ্ঠশিল্পী সালমা জাহান। কারণে থাকবেন শুভ ভাই, গিটারে থাকবেন শামু ভাই এবং কিবোর্ডে থাকবেন কায়েম ভাই। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ভাই, আজকে এন্ড্রু কিশোর, শ্রদ্ধেয় এন্ড্রু কিশোরকে একটু স্মরণ করতে চাই। তার একটি বর্ণাঢ্য সঙ্গীত জীবন ছিল, আসলে বাংলা সঙ্গীতের একটি গোল্ডেন ভয়েস। আসলে আপনার ভাষায়, আপনার জায়গা থেকে যদি একটু তার এই বর্ণাঢ্য সঙ্গীত জীবনকে একটু পর্যালোচনা করতেন। আমি বলবো? জি। সবাইকে শুভেচ্ছা। আমি এন্ড্রু কিশোরকে চাচা বলে রাখতাম, বিকজ বয়সে আমার চেয়ে বড়, প্লাস হচ্ছে আমার বাবাকে উনি ভাই বলতেন, মনসুর ভাই বলতেন। আমি ওনাকে প্রথম দেখি 79-এ একটা গান রেকর্ডিং হচ্ছিল। তখন আমি ইন্ডাস্ট্রিতে ঢুকি নাই, বাট যেহেতু বাবা সঙ্গীত পরিচালক আর আমার একটা পদচারণা ছিল স্টুডিওগুলোতে, তো ওনার মনে হয় খুব সম্ভব উনি ওনার ফার্স্ট ডেবিউ করেছিলেন 77-এ মেইল ট্রেন মুভিটা, কিন্তু গানের নাম মনে নেই আমার। তখন ওনার বয়স ধরেন 24 বছর। আমি যখন ওনাকে দেখলাম 79-এ, তখন আলী আকবর রূপু, আমাদের আরেকজন সিনিয়র বড় ভাই, উনিও আমাদের মাঝে এখন আর নেই, ইত্যাদির অনেক গান ওনার সুরে, এন্ড্রু কিশোরের গলায় অনেক গান রেকর্ড হয়েছে। হানিফ সংকেতকে এই জন্য আমি সাধুবাদ জানাই। ওনার সবচেয়ে প্রিয় শিল্পী মনে হয় এন্ড্রু কিশোরই ছিলেন। ইত্যাদির ক্যাটালগ দেখলে দেখা যাবে সব এন্ড্রু কিশোরের গান। তো 79-এ প্রথম ওনার ওই এক চোর যায় চলে মন চুরি করে, এই ধরনের একটা গান ছিল। তো আমাকে রুবু ভাই বললো, মানাম চল যাই, ইপসা রেকর্ডিং স্টুডিও ছিল তখন শাফাত ভাইয়ের কাকরাইলে, বলো ওখানে ওই এন্ড্রু কিশোরের একটা গান রেকর্ডিং হচ্ছে আলম চাচার সুরে, খুব ভালো গায়, চল আমরা দেখতে যাই রেকর্ডিংটা। আমরা গেলাম। তো এই প্রথম দেখলাম একটা ক্যারেক্টার, ইয়াং, কোকড়া চুল, বেশ। তো আলম চাচা তো আবার একদম টল মানুষ, ওনাকে স্টুডিওর ভিতরে সিঙ্গার বুথে গানটা দেখাচ্ছে। তা আমরা হল রুমে বসে আছি। ও যখন গাওয়া শুরু করলো, মানে আমাদের উই হ্যাড গুজ বাম্পস, লাইক সো একটা ওয়ার্ম, একটা ইউথ, মানে ভয়েসে হয় না একটা ইউথনেস। হ্যাঁ, এত সুন্দর ডেলিভারি, আর গলার টোনটা এত চমৎকার, এত চকচকা ভয়েস, ফিল্মের জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট। এবং পরে ফিল্ম কিন্তু ওনার জন্য একটা রাজ্য হয়ে দাঁড়ালো, যে এই রাজ্যের রাজা সে। এমন খুব কম চলচ্চিত্র ছিল যেখানে তার ভয়েস ছিল না। আমি যখন পরবর্তীতে সুরকার ভাবে হিসেবে আত্মপ্রকাশ করলাম, তার আগে অবশ্য বাবার অনেক গানে, অনেক ফিল্মের গানে এন্ড্রুদার সাথে আমার দেখা হয়েছে। উনি রেকর্ডিংয়ে এসছেন, আমার সাথে ভালো ইন্টারাকশন ছিল, বিকজ আমাদের হরোস্কোপটা সেম। তো উনি আবার আমাকে খুব ইয়ে করতেন। প্লাস হচ্ছে অ্যাজ এ মিউজিশিয়ান আমারও একটা ভালোই ডমিনেন্স ছিল ইন দ্য ইন্ডাস্ট্রি। তো সেটাকেও সবাই খুব রেসপেক্ট করতো, প্লাস আমাকে সবাই খুব স্নেহ করতো। তো এন্ড্রুদার সাথে আমার সখ্যতাটা খুব বেশি ছিল, বিকজ আমরা একজন একজনকে বুঝতে পারতাম। আর রেকর্ডিংগুলোতে যখন ওনার গান রেকর্ডিং হতো, ওটাকে মানাম আঙ্কেল তাহলে তুমি ওটাকে একটু এইভাবে করে দিও, ওইভাবে করে দিও, কারণ ওর কিছু ব্যাপার ছিল, সুরের ব্যাপার, যে কর্ডসগুলো একটু অন্যরকম হলে ওনার গাইতে সুবিধা হতো। আমরা বেশি কমপ্লিকেটেড কর্ডস করতাম না, বিকজ সুরের একটা ব্যাপার থাকে, প্রবলেম, একটু সরে যায় গান সুর থেকে। তো আমার চলচ্চিত্রে যখন প্রথম গান রেকর্ডিং করলাম আমি, সেটা ছিল সাবিনা ইয়াসমিনের সাথে ওনার ভয়েস, লাভ ছবিতে। তো যেহেতু আমি ওনাদের সাথে অনেক ট্যুর করেছি বাইরে, তো ওনাদেরকেই আমি রাখলাম সিঙ্গার হিসাবে। তো যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল, যে মানে ওই দিন রেকর্ডিংয়ের আমার স্মৃতিটা হচ্ছে যে এন্ড্রুদা অন্যান্য সময় যেটা হয়, রেকর্ডিং ভয়েস দেওয়ার আধা ঘন্টা আগে আসে, এসে এই মেশিন রুমে বসে, তারপরে এদিকে মিউজিকটা একটা কমপ্লিট হয়ে গেলে উনি মিউজিক ডাইরেক্টরের সাথে বসে গানটা একটু দেখে নেন। তো যেহেতু আমার সুর করা প্রথম ছবির গান,
তো উনি দুপুরেই চলে এসছেন, আমাদের সাথে লাঞ্চ করলেন। আঙ্কেল গানটা তোমাকে একটু তুলে দাও, আমি একটু জিনিসটা ঝালাই করে নিই। কারণ ওনাদের সবার ব্যাক অফ দেয়ার মাইন্ড একটা ইয়ে ছিল যে আম উইথ ওয়েস্টার্ন মিউজিক অ্যান্ড অল, আমি একটা ব্যান্ডের সাথে আছি, প্লাস হচ্ছে আমার একটা ইস্টার্ন ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি যখন একটা গান করছি আমি কি করেছি এটা বুঝতে হবে। অন্যান্য গানগুলো হয়তো একটা ফরম্যাট থাকে, প্রত্যেকের একটা ক্যারেক্টার থাকে, আমার ক্যারেক্টার তো জানা নেই। সো ওইখানটায় উনি আমাকে সময় দিলেন, দুপুরবেলা আসলেন, আমি ওনাকে গানটা তুলে দিলাম। উনি তখন থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত থাকলেন স্টুডিওতে, গেলেন না কিন্তু। এই আড্ডা মারছেন, এই করছেন, কিছুক্ষণ পর গানটা গাচ্ছেন, আবার মেশিন রুমে এসে বসতেছেন। তো আমি দেখলাম যে দিস ইজ কল সিরিয়াসনেস, মানে উনি আমাকে, আমার মতো একজন নতুন একজন কম্পোজারকে কতটা উনি প্রিভিলেজ দিলেন যে না, ওকে আমার একটা ভালো কিছু দিতে হবে। সো আই মাস্ট বি দেয়ার অ্যান্ড আই মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিজ টেস্ট, আমার রুচিটা, আমার গানটা কেমন হবে, আমি হয়তো এক্সপ্রেশনটা আরেকভাবে চাচ্ছি। এবং উনি প্রচণ্ড সময় দিয়ে আমাকে সহযোগিতা করলেন। ফাইনালি গানটা রেকর্ড হলো এবং গানটা প্রচণ্ড আলোড়িত হলো। আল্লাহ ছবির গান, শাবনাজ নাইম ছিল মনে হয়। তো এইভাবে ওনার সাথে আমার আরও অনেক স্মৃতি আছে। আমরা বিদেশে গেলাম একসাথে ট্যুরে, বেঙ্গলি নাইট নামে একটা কনসার্ট হয়েছিল মিথুন চক্রবর্তীর আয়োজনে লন্ডনে। সেখানে জ্যোতি বসু ওটা ইয়ে করেছিলেন, ইনগ্রেট করেছিলেন। বাংলাদেশ থেকে আমি একা, আর শিল্পীদের মধ্যে অ্যান্ড্রু কিশোর, শাকিলা জাফর, সাবিনা ইয়াসমিন, রুনা লালা, কেউ বাদ নাই। আরও অনেক চলচ্চিত্রে অনেকে গিয়েছিল, আমাদের হানিফ সংকেত ছিলেন। ওখানে গিয়ে ওখানে জলি মুখার্জি নামে একটা গ্রুপ ছিল, তাদের রিহার্সাল ছিল, তারাই বাজিয়েছে সবার সাথে, বাট আমি বাংলাদেশ থেকে একজন। অ্যান্ড্রু দাই আমার নামটা প্রপোজ করেছিল যে না, মানামকে নিতে হবে, বিকজ আমাদের গান আমাদের একজন কেউ থাকতে হবে। আমাকে বললো যে মামা, আঙ্কেল তুমি আমাদের সাথে লন্ডন চলো। গেলাম। ওখানে যাওয়ার পর এই টোটাল রিহার্সাল যা হচ্ছে, বলে আঙ্কেল তুমি কিন্তু তোমারটা দেখাই দিবা। আচ্ছা ঠিক আছে, দেখাই দিব। তো আমি গিয়ে দেখি এক বাঞ্চ অফ সব বয়স্ক লোকজন, এরা সব সিনিয়র মিউজিশিয়ান বোম্বের। সাধারণ ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার যে আমি একজন বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের মিউজিশিয়ান, বিদেশের কোনো মিউজিশিয়ানের সাথে আমার কখনো ইন্টারাকশন হয় নাই তখন, সেই পিরিয়ডে। আমি খুব ভয়ে ভয়ে বসছি, বাট যেহেতু আমি হিন্দি ফ্লুয়েন্টলি বলতে পারি, সো ইট ওয়াজ ভেরি ইজি ফর মি টু কমিউনিকেট উইথ দেম। তো কিশোরদার সাথে যতবার আমার চোখাচোখি হচ্ছে, যতবারই চোখাচোখি, মানে হি ওয়াজ সাপোর্টিং মি, প্রেজিং মি, যাতে আমার কনফিডেন্সটা ঠিক থাকে। এই হচ্ছে অ্যান্ড্রু কিশোর। মানে যখন সে কোনো কাজ করে, কোনো মিউজিক ডাইরেক্টরের কাজে যায়, বা যেই মানে তার মাথায় সেটা থাকে যে না আমাকে রাইট, এবং ওকে কমফোর্টটা দেয়া, একটা সাপোর্ট দেয়া, মানে হয় না কোঅপারেট করা, এটা খুব বড় দিক, রেয়ার। আর অনেক স্মৃতির কথা জানতে চাই আচ্ছা, আমি একটু সালমা আপা আপনার কাছে জানতে চাই। চমৎকার করে মানব ভাই অনেক কিছু বললেন, গুছিয়ে বললেন। শ্রদ্ধেয় অ্যান্ড্রু কিশোরের ভয়েস অফ ওয়াইডনেসের কথা বললেন, একটা ওয়ার্মথ, একটা ফিলের কথা বললেন। আপনি তো সহকর্মী হিসেবে অনেক কাজ করেছেন তার সাথে। আসলে সহকর্মী হিসেবে, একজন সিনিয়র সিঙ্গার হিসেবে তার সাথে যতগুলো কাজ করেছেন, অনুপ্রাণিত কিরকম হয়েছেন? এবং সেই আমি আসলে কিছু কাজ করার সুযোগ হয়েছে অ্যান্ড্রুদার সাথে। তো আমি তো একেবারেই নতুন ছিলাম। তা আমি যখন গান করতে গেলাম, তো তখন দেখলাম যে এত সাপোর্টিভ, মানে এত, মানে আমাকে খুব বুঝিয়ে দিচ্ছে খুব সুন্দর করে, মানে আমাকে না বললেও কিন্তু পারতো, হ্যাঁ, কিন্তু এরকম না, উনি এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা জিনিস। মানে আমি অবাক হয়ে গেছি যে এত বড় মাপের একজন শিল্পী, আসলে উনি একজন বড় মাপের তো আছেনই, বড় মনেরও মানুষ। বড় মনের মানুষ না হলে কিন্তু এত ভালো হওয়া যায় না। এই তো উনার সাথে গান করলাম, প্রথম গান করলাম আনন্দশ্রু ছবিতে, তুমি মোর জীবনের ভাবনা। তো মানে ওনার কণ্ঠ শুনে, কণ্ঠ এবং এক্সপ্রেশন, মানে সব কিছু দেখে আমি মানে টোটালি মুগ্ধ। মানে এত সহজ করে গান করতেন, এত সহজ করে। তো আমি তখন ভাবতাম যে আল্লাহ, আমি যদি এরকম সহজ করে গান করতে পারতাম, তা আমাকে অনেক কিছু বলে দিতেন যে এভাবে এভাবে করো, এবং আমাকে বলতেন যে তুমি এই ইন্ডাস্ট্রিতে লেগে থাকো, তুমি অনেক ভালো করতে পারবে। আপনি যে গানটির কথা বললেন, ব্যাপক জনপ্রিয় একটি গান, গানটি শুনতে পারি এখন? হ্যাঁ, সুরকার ছিলেন যেন কে? এটা কথা ও সুর ছিল আহমেদ ইমতিয়াজ বুলবুল। ইয়েস, রাইট। আমি রেকর্ডিংটা আমার হাতেই করা। আচ্ছা আচ্ছা। তো পরিচালক ছিলেন শিবলি সাদিক, আর আমি এবং
এন্ড্রুদা। এই গানটা দুবার হয়েছে ছবিতে, তো আমি আর এন্ড্রুদা করেছিলাম, আর আমার লিপটা গেছে ইয়েতে আপনার শাবনুরের লিপে গেছে। থ্যাংক ইউ সো মাচ। একটা ছোট্ট বিরতি নিতে হবে দর্শক, একটা ছোট্ট বিরতি, ফিরছি এখনই, সঙ্গে থাকুন। জি দর্শক, আবারও ফিরে আপনাদের প্রিয় অনুষ্ঠান লাইভে। ভাই আপনি অনেক গুণী মানুষের সাথে কাজ করেছেন, এখনো করছেন, এবং অজস্র শিল্পী আপনার হাতে তৈরি হয়েছে। আসলে আমি একটু জানতে চাই যে, এবং একটা ভয়েসকে আপনি যেভাবে বুঝেন একজন মিউজিক ডিরেক্টর হিসেবে, আমি খুব কম মিউজিক ডিরেক্টর দেখেছি এভাবে বোঝার আসলে ব্যাপারটা। একটু জানতে চাইবো যে আপনি অনেকগুলো শুরুতে বলেছিলেন তার ভয়েসের একটা ওয়াইডনেসের কথা বলছিলেন, আসলে এটা ছাড়াও আমি যদি আর
অন্য বৈশিষ্ট্যগুলো কথা জানতে চাই, যে তার ভয়েসের ইউনিকনেসগুলো আসলে কি ছিল, কিভাবে বলবেন আসলে? আমি বলি অ্যান্ড্রুদার ভয়েস, আমরা যারা গান সিঙ্গাররা 3টা লেয়ারে গান একটা হচ্ছে বুক থেকে, গলা থেকে, একটা উপরে আপার জন। অ্যান্ড্রুদারটা ছিল আপার। আচ্ছা, ওনার আপার, কারণ ব্রিদে এটা উনি আপার ডেলিভারি দিতেন। আপার ডেলিভারি দিতে ওনার একটা নাজাল একটা ভাব আসতো, তো ওনার এটা মানে ন্যাচারাল, উনি যেভাবেই গান না কেন ওনার ওই আপার ডেলিভারি আসতো। আচ্ছা, তো আপার ডেলিভারিটা দেখবা সারা ওয়ার্ল্ডে, যেমন ফ্র্যাঙ্ক সিনাট্রা, উদিত নারায়ণ, সব কিন্তু নাজাল। তো এদের ডেলিভারিটা ওরা যেভাবে গাক না কেন একদম কানে গিয়ে পৌঁছাবে, ও আস্তে সফট গেলেও কানে পৌঁছাবে। আবার অনেক ভয়েস আছে, যেমন সোনু নিগম যখন নিচে গায় তখন বোঝা যায় না, কারণ ওটা হচ্ছে তোমার নর্মাল ডেলিভারি। ও যতই করুক না কেন, ওর নিচের দিকে গেলে ওর গলাটা বোঝা যায় না। আবার শানেরটা বোঝা যায়, ওরকম অ্যান্ড্রুদারটা বোঝা যায়। আমাদের বিশ্বজিৎ ছিল, ওরটা বোঝা যায়। বিশ্বজিৎ গায়ে যাচ্ছে না এখন। তো অ্যান্ড্রুদার ওই স্পেশালিটা ছিল, এবং ওনার ভয়েসের টেক্সচারটা খুব ওয়াইড ছিল, মানে উনি বললে এটা অনেক বড় করে আসতো, মানে অন্যদের যেমন এরকম শোনারটা একটু ছড়িয়ে আসতো। আর ফিল্মের জন্য একদম পারফেক্ট ভয়েস, কারণ আমাদের এখানে রেকর্ডিংয়ের পরে আগে হল থিয়েটারগুলোতে যে স্পিকার সিস্টেম ছিল সেখানে বেশিরভাগ হর্ন থাকতো। এটা যেন হতো কি হর্ন ডেলিভারিতে এটা মানে একদম ফাটিয়ে ফেলতো। এই জন্য ফিল্মে ওই টোনগুলো খুব এফেক্ট করে, নাজাল ভাবটা থাকতে হবে। ওনারটা ন্যাচারাল ছিল, ওনার এটার জন্য কষ্ট করতে হতো না। আপনি বলছিলেন 77 থেকে, আমি 79 থেকে যদি চিন্তা করি, যে 2018 তার লাস্ট রেকর্ডিং ছিল, আসলে একটা ডাইনেস্টি ছিল আসলে। অবশ্যই ওই সময়টার কথা একটু জানতে চাইবো, যে আসলে তিনি তো রাজত্ব করেছেন আসলে, এবং সব নায়কের লিপি তার গান গেছে আসলে, এবং এটা খুবই একটা ইউনিক একটা ব্যাপার। আমি যদি ওই ডাইনেস্টির কথা একটু আসতে চাই, যে এখানে শ্রদ্ধেয় আলম খান ছিলেন, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী ছিলেন, তো এই যে, এবং শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর ছিলেন, এটি পুরোটি টিম ওয়ার্কের জন্যই এই ডাইনেস্টিটা হয়েছিল, বা এই রাজত্বটা, বা আমরা যেটা বলি আসলে? ওয়েল, এইখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, তো ভেরি নাইস কোয়েশ্চেন, খুব ভালো একটা প্রশ্ন করেছো। দেখো, একটা ইন্ডাস্ট্রিতে যখন একটা ইন্ডাস্ট্রি গ্রো করে, তখন ওখানে সুরকার, গীতিকার, গায়ক, যন্ত্রশিল্পী সবাই মিলে একটা জিনিস তৈরি হয়। আমাদের যে সময়কার তুমি কথা বলছো, সেই সময় প্রত্যেকের একটা কন্ট্রিবিউশন থাকতো একটা গানে। আমরা হয়তো সুরকারকে চিনি, গীতিকারকে চিনি, গায়ককে চিনি, বাট মিউজিশিয়ানরাও কিন্তু কন্ট্রিবিউট করতো কম্পোজিশনে। বিকজ একজন কম্পোজার যখন, একজন সুরকার যখন নিজের গান অ্যারেঞ্জ করে, তখন সে কিন্তু খুব লিমিটেড ইসের মধ্যে থাকে, চিন্তাভাবনা থাকে, বিকজ তার মাথায় গানের সুরটাই মেইন থাকে। এটা ওভার দ্য পিরিয়ড একটা এক্সপিরিয়েন্সে যখন কোনো মিউজিশিয়ান সুরকার হয়, তখন তার পক্ষে অ্যারেঞ্জমেন্ট করাটা সুবিধা হয়। বাট যখন একজন গায়ক সুরকার হয়, তখন সে তার পক্ষে অ্যারেঞ্জমেন্ট করাটা এত সুবিধা হয় না, তার জন্য প্রবলেম হয়ে যায় অ্যারেঞ্জমেন্ট করাটা, বিকজ ও কিন্তু গানে কনসেন্ট্রেশন বেশি হয়। তো আমরা মিউজিশিয়ানরা যারা তখন বাজাতেন, এবং পরবর্তীতে আমরা যারা আসলাম, আলম খান চাচা বা আলাউদ্দিন আলী বা আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রত্যেকেই কিন্তু মিউজিশিয়ান ছিলেন। ইভেন সত্য সাহা। আলম খান খুব ভালো বেঞ্জো বাজাতেন, কিবোর্ড বাজাতেন। আলাউদ্দিন আলী ভায়োলিন বাজাতেন এবং কিবোর্ড বাজাতেন খুব ভালো, কারণ ওনার একটা গায়কি আছে, তো উনি এটা পোর্টামেন্টোতে খুব ভালো করতেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল অ্যাকোস্টিক গিটার বাজাতেন, কিবোর্ডও বাজাতেন, আমি যেমন কিবোর্ড বাজাই। তো আমাদের ব্যাপারটা হচ্ছে কি, গান ক্লাসিক্যালি যারা মোটামুটি একটু ট্রেন বা একটু নলেজ আছে ঠাট রাগের, তাদের জন্য গানের সুর করাটা একরকম। যেমন আলী হোসেন চাচা কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতেন না, উনি স্ট্রেট গান শুরু করতেন, এবং ওনার অন্যরকম একটা ক্যারেক্টার। যেমন বশির আহমেদ ছিলেন আমাদের সময়, উনি গান গায়ক, উনি যখন সুরকার, তো ওনার গানের সুরগুলো ওনার মতে করে, উনি যেভাবে গাইতে পারতেন স্বাচ্ছন্দ্যে, সেভাবেই কিন্তু সুরগুলো হতো। বাট যখন একজন যন্ত্রশিল্পী এসে গান সুর করে, তখন সে কিন্তু সিঙ্গারের ক্যারেক্টারটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করে। তো সিঙ্গারের ক্যারেক্টার অ্যাডাপ্ট করতে গেলে হয় কি, তার দ্বারা ভেরিয়েশনস অনেক বেশি হয়। বাট একজন গায়ক যখন সুরকার হয়, তখন তার কিন্তু একটা লিমিটেশনস থাকে, সে তার নিজস্ব স্টাইলের বলয়ের বাইরে যেতে পারে না। সে যতই করুক না কেন, যারই গান করুক, তার নিজের যে নেচারটা, ক্যারেক্টারটা, ওটার বাইরে সে বেরোতে পারে না। বাট মিউজিশিয়ান যখন একজন কম্পোজার হয়, তো তখন যেটা হতো, যে যখন আলম খানের বা আলাউদ্দিন আলীর গানের সুরগুলো দেখবে, এক একটা গান এক এক রকম, এক একজন শিল্পীর জন্য এক এক রকম গান। হ্যাঁ, এই ভেরিয়েশনসটা হয়েছে ওই জন্য। এবং এই জায়গাটায় এন্ড্রু কিশোরের
একটা বিরাট কন্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে যে সিঙ্গার যেভাবে, একজন সুরকার যেভাবে গানটা ওনাকে শুকিয়ে দিচ্ছেন, উনি ডেলিভারি দেওয়ার সময় কিন্তু এটা অনেক প্রোফাউন্ড হচ্ছে আরো, বিকজ ওনার ভয়েসের টোনের জন্য ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। নর্মালি হয়তো সুরকারটা, যেমন আমার গলা ভালো না, আলম খানেরও খুব একটা গলা ভালো ছিল না, আলাউদ্দিনেরও খুব একটা ভালো ছিল না, বাট আবেগটা ছিল। তো আমরা আবেগটা ফিল করে সিঙ্গারকে কিন্তু গেয়ে শোনাতে হয়, সিঙ্গার ওটাকে অ্যাডাপ্ট করে তারপরে গায়। সেরকম যন্ত্র আয়োজনেও, আমাদের সঙ্গীত আয়োজনেও তখন মিউজিক ডাইরেক্টর একটা ইন্টারলুড মিউজিক বানাচ্ছে, একটা পিস দিল, হয়তো ভায়োলিনের জন্য দিল, তো ভায়োলিনিস্টরা ওরা আবার অন্যভাবে ডেলিভারি দিল, একটা গিটারে পিস করে দিল, কারণ আমি গিটারের স্টাইলটা জানি না, বাট পিসটা বানাতে পারি, কিন্তু বাজানোর সময় একজন মিউজিশিয়ান কিন্তু এখানে অ্যাড অন করবে, টাং ডাং ডাং টাং ডাং ডাং টাং টাং ডাং, ওইভাবে বাজাবে, তখন আমি আচ্ছা এই ভেরিয়েশনসটা ভালো লাগছে, দাও, এই যে কন্ট্রিবিউট করছি আমরা, এইভাবে সবাই মিলে কন্ট্রিবিউট করে একটা গানের কম্পোজিশনটা অন্যরকম একটা মাত্রা নিত। আর এখন যেটা হচ্ছে, মানে আমি হচ্ছি সব ইনস্ট্রুমেন্ট বাজানোর, সবগুলো ইনস্ট্রুমেন্টের একটা ক্যারেক্টার জানি, ওটার লেন্থ জানি, ওটার ডিভিশন জানি, রেঞ্জ জানি, ওটার ম্যানারিজম জানি, সো আমি কিবোর্ড দিয়ে একলাই সব বাজাতে পারছি। বাট এরকম অনেক কিবোর্ড প্লেয়ার আছে বা মিউজিশিয়ান আছে যারা হয়তো সবগুলো রেঞ্জ জানে না, তো তারা যখন করতে যাচ্ছে তখন হয়তো একটা লিমিটেশনস থাকছে। এটা ওভার দ্য পিরিয়ড তারা যত বেশি করবে তত বেশি শিখবে, ওটা একা একা শিখছে। বাট আমরা যারা তখন কাজ করতাম, তখন আমরা একসাথে অনেকগুলো মিউজিশিয়ান কাজ করতাম, তো আমরা কিন্তু ক্যারেক্টারগুলোকে কাছ থেকে দেখতাম, 4টা ভায়োলিন বাজলে সাউন্ডটা কেমন হয়, 8টা বাজলে কেমন হয়, 1টা বাজলে কেমন হয়, এবং বাঁশি যখন বাজে, বাঁশির পিসটা যিনি বাজাচ্ছেন উনি আড়া বাঁশি, বাঁশিতে 2 রকম বাড়ি হয়, সামনের দিকে বাড়ি হয়, পেছনের দিকে বাড়ি হয়, সো পিস বাজাবার সময় আমি কোনটা দিব ওটা আমাকে ডিসাইড করতে হবে। প্লাস হচ্ছে স্ট্রোকের সময় কোন স্ট্রোকে আমি ট্রেমোলোটা করব, হ্যাঁ, কারণ স্ট্রোক প্লেয়ার একটা ন্যাচারাল ওয়ে আছে বাজানোর, সে সব জায়গায় ট্রেমোলো করবে না, কিছু জায়গায় ট্রেমোলো করবে, কোথায় কোথায় করবে ওটাকে বুঝতে হবে। সেরকম সিঙ্গারেরও ব্যাপার আছে, আমাদের সিঙ্গারকে যখন গান দেয়া হয়, সিঙ্গারের নিজস্ব একটা কোয়ালিটি আছে, সে সেই কোয়ালিটিতে ডেলিভারিটা দিবে। আর এই ডেলিভারিটাই বিউটিফিকেশন তখনই হয় যখন সিঙ্গার যত বেশি পটেন্ট হয় উইথ আদার রিসোর্সেস, যেমন ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে যদি, তখন তার জন্য হয় কি, ওই যে অড নোটসগুলো যদি গানে থাকে সেগুলো সে তাড়াতাড়ি ধরতে পারে। আর যদি সেই জায়গাটা লিমিটেশনস থাকে, তখন কম্পোজার ওখানে একটু কম্প্রোমাইজ করে, ওটাকে হয়তো অন্যভাবে সেট করে বা কিছু একটা করে যাতে করে কাজটা হয়ে যাক। কিন্তু ওই অ্যান্ড্রু কিশোরের বেলায় যেটা হয়েছে, যেভাবে দাও না কেন হি ক্যান ডেলিভার, যেভাবে তুমি ক্লাসিক্যালি এমার্জি যেতে পারো, তুমি পপ স্টাইল যেতে পারো, তুমি একটা হার্শ স্টাইল যেতে পারো, ও সবগুলো ডেলিভারি দিতে পারতো। দ্যাট ওয়াজ হিজ কোয়ালিটি। গ্রেট। সালমা আপা, আপনার কাছে আরেকটু জানবো, সেটা হচ্ছে যে সময় কাজ শুরু করেছিলেন শ্রদ্ধেয় এন্ড্রু কিশোরের সাথে, তখন তো অলরেডি উনি একটু স্টার, একটা প্রেশার ছিল যে উনি অলরেডি কাজ করেছেন শ্রদ্ধেয় সাবিনা ম্যামের সাথে, রুনা ম্যামের সাথে, সেই জায়গাতে আপনি তার সাথে ডুয়েট করছেন, প্রেশারটা কেমন ছিল আসলে? হ্যাঁ, অনেক ভয় লেগেছে, লিটারালি মনে হাত পা কেঁপেছে, কিন্তু তারপরেও অনেক সাহস নিয়ে, আর উনি যেহেতু আমাকে অনেক ইয়ে করেছে যে না, কোনো ভয় নেই, কোনো কিছু নেই, সহজভাবে গান করার চেষ্টা করো। হ্যাঁ, তো মানে অনেক সাহস নিয়ে করেছি আর কি, কতটুকু পেরেছি জানি না, চেষ্টা করেছি। তো উনি অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, বলেছে যে না অনেক ভালো হচ্ছে। তো ওনার মানে আরেকটা মানে মজার কাহিনী, যেটা আরেকটা ছবি গান করতে গিয়েছিলাম, জামিন নাই ছবির গান, তো ওইটাতে হচ্ছে সুরকার ছিলেন আলাউদ্দিন আলী। তো ওই গান, আর আলাউদ্দিন আলী ভাইয়ের গান করা তো মানে মানে ওখানে একটা আয়োজন হবে, হ্যাঁ, খাবার দাবার এটা তো থাকবেই। তো এই গানটা করতে গিয়ে আমি দেখলাম যে অনেক খাওয়া দাওয়া, তো আমি আবার এত বেশি মানে খাওয়া দাওয়ার পক্ষে না, মানে গান করার সময় মানে আমি গানে মানে মনোযোগ দিতে চাইতাম আর কি। তো উনি বলছে না, আগে খাওয়া দাওয়া হবে তারপরে গান। হ্যাঁ, তো খাওয়া দাওয়া হলো, তো আমি অল্প কিছু খেলাম, এন্ড্রুদা খেলেন, তারপরে দেখি যে এন্ড্রুদা একদম ডকডক করে ঠান্ডা পানি খাচ্ছে। আমি তো অবাক, কী ব্যাপার, ঠান্ডা পানি খেয়ে কীভাবে গান করবে, কারণ আমি তো নিজে মানে ঠান্ডা পানি খেলে আমার গলা বসে যায়। হ্যাঁ, তো এরকমই মনে করতাম আর কি সবাইকে, যে সবারই মনে হয় এরকম। পরে আমি এন্ড্রুদাকে জিজ্ঞেস করলাম যে আপনার কিছু হয় না, এত ঠান্ডা পানি খেলেন? বলে যে না, আমার কিছু হয় না।
মানে আমি মানে শুধু অবাক হয়েছি যে মানে কিভাবে মানে সম্ভব, এত সুন্দর করে ডেলিভারিগুলো দিত, মানে এত সুন্দর, মানে আমি অবাক হয়ে যেতাম। গান শুনবি একটা? হ্যাঁ, জামিন নাই ছবির ওই গানটাই করি, কথা মোহাম্মদ রফিকুজ্জামান আর সুর আলাউদ্দিন আলী। ধন্যবাদ আপা। আরেকটা ছোট্ট বিরতি নিতে হবে দর্শক, দিচ্ছে একটা ছোট বিরতি, ফিরছে এখন সঙ্গে থাকুন। দর্শক আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ছুটির রাতের লাইফে। মানাম ভাই একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে যে গানই প্রকাশিত হতো ফিল্মের গান, তখন তার কণ্ঠে আসলে হিট হতো আসলে। এটা কি একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়েছিল কিনা? হ্যাঁ, অফকোর্স বিকজ ওনার যে ভয়েসের যে ইউথনেসটা ছিল, ইটস সাচ আ টেক্সচার অফ দ্য ভয়েস, যে কোনো হিরোর লিপে ভাল লাগতো, যে কোনো হিরোর লিপে, এবং ওটার একটা ওয়ারেন্টি ছিল, গ্যারেন্টি ছিল। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, অ্যান্ড্রুদার ভয়েস তো ভয়েস, গানগুলো যারা বাঁধতেন, মানে এটা টোটালি একটা টিম ওয়ার্ক ছিল। মানে ওনার ভয়েসে গান করবেন আলম খান, ওনার ভয়েসে গান করবেন আলাউদ্দিন আলী হোসেন। আলী হোসেনের তো একটা বিরাট ব্যাপার, বিরাট একটা কন্ট্রিবিউশন ওনার লাইফে। ওনার বিয়ের সময় আলী হোসেনের গান গেতে চলে গিয়েছিলেন উনি।
আচ্ছা ওই দিনই রেকর্ডিং ছিল। মানে আমার মনে হয় ওইটা 88-এর ঘটনা, 88 কি 89 হবে ওরকমের সময়, সরি 18, হ্যাঁ 18-এর ঘটনা, রাইট 18 কিছু একটা হবে, আচ্ছা না সরি 1988, সরি 1988, ভুল ইয়ে করছি। তো অ্যান্ড্রুদা এত সিরিয়াস গানের ব্যাপারে ছিলেন, আর উনি গান ছাড়া কিছু বুঝতেন না। অন্যান্য সব শিল্পীদেরই একটা টেন্ডেন্সি হচ্ছে আমি নিজের গান নিজে শুরু করব, নিজেই লিখব, আমি সব কিছু করব, প্রোডাকশন টোটাল আমার যেটা বিদেশে হয়, প্রত্যেকটা আর্টিস্টই তার গান নিজেই শুরু করে নিজ করে। বাট আমাদের দেশের কালচারটা ছিল এইরকম, শুধু আমাদের দেশে না, সাবকন্টিনেন্টে, যে গীতিকার একজন থাকবেন, সুরকার একজন থাকবেন, আর গায়ক আরেকজন থাকবেন। আর হেমন্তরা ওনারা তো নিজেরাই সুর করে নিজেরাই গিয়েছেন। অ্যান্ড্রুদা কখনোই এটা চিন্তা করেননি, উনি সবসময় নিজেই গায়ক হিসেবে স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং ওখানেই কনসেন্ট্রেট বেশি করতে চাইতেন। এবং উনি একটা কথা বলতেন, আমি ওনাকে বলেছিলাম আপনি তো নিজেই করতে, দেখো আমি একটা অ্যালবামে যদি নিজেই সবগুলো গান সুর করি তাহলে আমার মতোই হবে, আর যদি আমি 10 জনেরটা সুর নেই তাহলে 10 রকম হবে। কারণ সাবজেক্ট যেটা হোক, এমনও দিন গেছে পলাশ, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। ফিল্মে যেটা হতো আগে, ধরো অ্যান্ড্রু কিশোর একটা নাম, রুনা লাল একটা নাম, সাবিনা ইয়াসমিন একটা নাম, শাকিলা জাফর, রিজিয়া পারভিন, তারা কিন্তু প্রচুর গান গেয়েছে ওই সময়। কনক চাপা এসছে আরো পরে, মাঝখানে ডলি এসছে, সামিনা কিছু গান গিয়েছে। তো প্রত্যেকের একটা ক্যারেক্টার আছে, যতগুলো ভয়েসের, যতগুলো নাম বললাম প্রত্যেকের ভয়েসের একটা ক্যারেক্টার আছে। এই সবগুলো ভয়েস অ্যান্ড্রুর সাথে ম্যাচ করে, অ্যান্ড্রুদার সাথে সবার ভয়েস ম্যাচ করে। মানে এমন না যে ওনাদের, কারণ মেয়েদের স্কেল, ফিমেল আর্টিস্টদের জন্য একটা স্কেল থাকে পার্টিকুলার, ডি শার্প টু ডি শার্প। খুব বিতে নামলে উপরে ডি শার্পের উপরে যাওয়া ওঠা যাবে না। কিছু কিছু সিঙ্গার এই পর্যন্ত গায়, টু বি অন দ্য সেফ সাইড। অ্যান্ড্রুদা ওইখানেও কমফোর্টেবল, আরো উপরেও কমফোর্টেবল, আবার নিচেও কমফোর্টেবল। ওনার ভয়েসটা এমন ছিল, টেক্সচারটা এমন ছিল। তো এই গানগুলো যখন উনি গাইতেন কারোর সাথে, বোঝাই যেত না যে ম্যাচ, মানে মিসম্যাচ করছে, তো সম্পূর্ণ রকম একটা ইয়ে হতো। এটা বিরাট বড় ব্যাপার। আপনি আরেকটু জানতে চাইবো মান ভাই, আপনাকে যতবারই কাছে পাই অনেক কিছু জানতে ইচ্ছা করে আসলে, অনেক সুন্দর করে গুছিয়ে অনেক কিছু বলেন আমাদেরকে, আমাদেরকে আন্দোলিত করেন আপনার কথা দিয়ে। এখন যারা ইয়াং জেনারেশন, যারা গান করছে আর কি, যারা প্লেব্যাকে করতে চায় বা ভালো শিল্পী হতে চায়, তাদের জন্য শুধু অ্যান্ড্রু কিশোরকে রেখে আপনি কি মেসেজ দিতে চাইবেন, কি শিক্ষাটা দিতে চাইবেন? আসলে সবচেয়ে বড় জিনিস, এটা আমি আজকে না অনেক দিন থেকেই বলছি, যে দেখো ভালো গান গাওয়া এক জিনিস, ভালো সুরকার হওয়া আরেক জিনিস। মানে তুমি ভালো গাইতে পারলে যে তুমি ভালো সুরকার তা না, কিন্তু বেশিরভাগ গায়করা তাই মনে করে যে আমি আমার গান সুর করে আমি একদম আমার সুন্দর একটা গান। শোনো, বাহাবা দেওয়ার লোক অনেক আছে, এখন তো স্ট্রিমিং এর যুগ, তো একটা পচা জিনিস পোস্ট করলে আশেপাশে 25-50 জন পেয়ে যাব, ও সুপার, ওস্তাদ, বস ফাটায় ফেলাইছে, ওটুক বলার জন্য লোক অনেক আছে। এবং এগুলো শুনে যদি আন্দোলিত হও তাহলে সমস্যা আছে। This is not your destiny. The destiny is that you should have good songs in your catalog. Because এখনকার বাচ্চারা এখনো কিন্তু হারানো দিনের গানই গায়। তুমি রিয়েলিটি শো খোলো, দেখবা সব হারানো দিনের গান। কেন? বিকজ এখনকার জেনারেশন যে গানগুলো করছে সেগুলো ওই স্ট্রিমিংয়ের মতোই টেম্পোরারি, কিছুক্ষণ থাকছে তারপর আর থাকছে না। তার ভালো লাগছে, তার আশেপাশে তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তারা ভাবা দিচ্ছে, ওই পর্যন্তই। বাট এটার বাইরে তোমাকে চিন্তা করতে হবে। ইউ সি, মিউজিক এমন একটা জিনিস, এখানে যদি তুমি, এটা তো মানুষকে শোনানোর জন্য তুমি করছো, তো ইউ হ্যাভ টু রিচ টু দ্য পিপল উইথ আ বেটার সং। প্রতিদিন আমাদের এখানে অনেক গান রিলিজ হচ্ছে, প্রতিদিন অনেক, ঢাকা শহরে প্রতিদিন অনেক গান রিলিজ হয়। সেটা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, ডিজিটাল প্ল্যাটফর্মে মেইনলি। বছরে একটা কি দুটা গান উঠে আসে, উইচ ইজ ভেরি স্যাড। ইমদাদুল হক মিলনের একটা কমেন্ট ছিল কোন একজনের ব্যাপারে, অল্প সময় ওনার 200 অ্যালবামের রেকর্ডিংয়ের ওপেনিং প্রোগ্রামে নিয়ে যাওয়া হলো। কথাটা একটু স্ল্যাং বলবো কিনা জানি না, উনি বললেন যে ইতর প্রাণী প্রসব করে বেশি। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আমাদেরকে ভাবতে হবে। এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হলে যারা নিউ কামার, তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব, প্লিজ, you have got the talent, go to someone who is an expert, get a song,
learn from them and learn from them how you are going to deliver yourself. কারণ গান গাওয়াটা আমি নিজে নিজে গাইতে পারি, আমি নিজেও অনেক ভালো গাই, কিন্তু আমি এটা বলছি না, আমি গিয়ে টেস্ট করে দেখেছি। এবং আমি যদি চেষ্টা করি, আমি নিজের পেছনে ইনভেস্ট করি 6 মাস, আমিও একটা ভালো সিঙ্গার, আমারও নাম টাম হয়ে যেতে পারে। কিন্তু ওদিকে আমি যেতে চাচ্ছি না। কেন যেতে চাচ্ছি না? বিকজ ওটাতে আমি কনসেন্ট্রেট করলে আমার যে কম্পোজিশনের ধ্যান ধারণা থেকে বেরিয়ে যাব। আই হ্যাভ টু ডিসাইড আমি একটাতে থাকবো, ওটাই ভালো মতন করি। আমাকে সব কিছু করতে হবে, আমি নিজেই ভিডিওগ্রাফার, আমি নিজেই গীতিকার, আমি নিজেই এটা, আমি নিজেই সিঙ্গার, আমি নিজে এটা, আমি নাটকও করি, আমি গানও লিখি, এটা সবগুলি সংগঠনের সঙ্গে আমার থাকতে হবে, এখানে মেম্বার হতে হবে। এইসব করে লাভ নেই, এটা টেম্পোরারি। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, তারপরে ইউ উইল বি এ বোরিং থিং। সো ডু সামথিং প্রপার, গো টু প্রফেশনালস, দোজ হু ক্যান ক্রিয়েট গুড সংস ফর ইউ। আগে তুমি ক্যাটালগ দেখো, দোজ হু হ্যাভ ডেলিভার্ড গুড সংস, তাদের কাছে যাও, গেট দ্য সংস। ভেরি আনফর্চুনেটলি আলাউদ্দিন আলী চাচা জীবিত থাকা অবস্থায় খুব কম শিল্পী তার কাছে গিয়ে গান নিয়েছে। আলম খান জীবিত থাকা অবস্থায় খুব কম শিল্পী তার কাছে গান নিয়েছে শেষের দিকে। আমি কিন্তু বারংবার বলতাম, আমি অনেকগুলো টিভি চ্যানেলের ওদের ফিনালের অনেক প্রোগ্রামেও বলেছি যে প্লিজ গো টু দ্য এক্সপার্টস, গেট দ্য সংস। You need songs. You don't have any song. You are a singer. Right. Now you are delivering কপি গান গাচ্ছ, হ্যাঁ, রিমেক করছো, বাট তোমার নিজের গান কোথায়? তোমাকে তো গান পাইতে হবে। এই শিল্পীগুলো বেঁচে আছে কেন? গান পেয়েছে তারা। অ্যান্ড্রু কিশোর যদি গান না পেতো তাহলে কি শোনাতো আমাদেরকে? একদম একদম একদম। তার ওই গোল্ডেন ভয়েসটা দিয়ে আমি কি করতাম? এটাকে ইউটিলাইজ করেছে কারা? এক্সপার্টরা। এই জন্য আজকে অ্যান্ড্রু কিশোর। রাইট। এবং হি হ্যাজ ডেলিভার্ড, হি ডিড হিজ জব একদম পারফেক্টলি। ভাই একটা গান যদি স্টোরি টেলিং হয়, অবশ্যই অবশ্যই, এই যে জীবনের গল্প, এই গানটা যখন সে গায়, অনেকের জীবন, অনেকে এটা ইনফ্লুয়েন্স করে, হায় রে মানুষ রঙিন, এটা ইনফ্লুয়েন্স করে। আলম খান গেটস দ্য মোস্ট ক্রেডিট বিকজ হি ডিড দ্য বেস্ট সংস ফর অ্যান্ড্রু কিশোর। অ্যান্ড্রু কিশোর, আলম খান হচ্ছে একটা মানে অন্যরকম, মানে দুইটা এক আত্মায়, আমার কাছে এরকম মনে হতো। ওনার গান ও গাবে, ডান। রাইট। আমি ওই জায়গাতে আসতে চাই ভাই, যে স্টোরি টেলিং যদি হয়, যে এখানে তো একটা প্রক্রিয়া থাকে, কেউ একজন গান লিখছে বা একটা প্রেক্ষাপটকে, আমি যদি ফিল্মের গানটির কথাই চিন্তা করি, যে একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে একটা স্টোরিকে বিল্ড আপ করার চেষ্টা করলেন একজন রাইটার, লিরিসিস্ট, তারপরে সুরকার, তারপরে তো ফাইনাল ডেস্টিনেশন যে উপস্থাপনটা করবে, যে গাইবে আসলে, যেখানে আমাদের সাথে অ্যান্ড্রু কিশোর সাকসেসফুলি করেছেন সবগুলো কাজ। জি জি। এখন কি সেরকম স্টোরি টেলিং হয় কিনা? দুজনের কাছে একই প্রশ্ন রাখতে চাই আসলে। এইটা আসলে এটা আমি ওনার খুব বড় ভক্ত। আমি ওনার গানগুলো শুনছি এবং আমার সেই পুরনো কথা মনে পড়ছে। আজকাল তো আর ওইসব ফিল্মের রেকর্ডিং হচ্ছেও না, আমরা যাচ্ছিও না, হয়েও নাই। ওনারও খুব একটা গান গাওয়া হচ্ছে না, আমারও খুব একটা রেকর্ডিংয়ে বাজানো হচ্ছে না। বুলবুল চাচার সাথে আমি লাস্ট অনেক কাজ করেছি, তারপরে ওনার ইন্তেকালের পর তো আমি একদম হ্যাভ স্টপড প্লেয়িং ফর এনিবডি। অনেকে আছে করছে, যেমন ফিল্মের লাইনে অনেকে ঢুকেছে, কাজ করছে। কিন্তু হচ্ছে কি, তুমি যে কথাটা বললা, প্রশ্নটা আরেকবার রিপিট করো। মানে স্টোরি টেলিং আগে যেরকম, হ্যাঁ হ্যাঁ, হয় কি, একজন শিল্পীকে একজন সুরকার তৈরি করেন। চলচ্চিত্র কিন্তু একটা বিরাট ক্যানভাস। জি জি। আমি বাসায় আমার একটা গান ভাল লাগে বা আমি গাইতে পারছি, একটা গান শুরু করলাম, আমি গাইলাম, ওটার কোনো এক্সপ্রেশন আমি দিতে পারবো না যতক্ষণ না আমি এটাকে ক্যানভাসে চিন্তা করবো। সো ফিল্মে একটা ক্যানভাস, ওখানে যখন একটা ক্যারেক্টারকে দেখানো হয়, তার যে এক্সপ্রেশন, সেটাকে আমরা সিঙ্গারের কাছ থেকে নেয়ার চেষ্টা করি। তাকে বলি যে ম্যাডাম, গানটা ও যে গাবে না, বুঝছেন, এই যে শাবনূরের এই ঘটনা ঘটছে, এই হয়েছে, এখন খুব মন খারাপ, বুঝছেন, ওইভাবে গানটা গাবে। ওকে বলতে হবে কিন্তু আমার, নাইলে কিন্তু উনি নর্মালি গানটা গাবে। যখনই বলবো তখনই শি উইল স্টার্ট গিভিং হার ইমোশনস ইনটু দ্য সংস। ইউ সি, সিঙ্গিং উইল রিচ ইউ অর touch you when it has got emotions in it. If you don't have emotions in it, it's a flat song, anybody can sing. Emotionsটাকে ক্রিয়েট করে ফিল্ম। নর্মাল গান যারা গায়, আমাদের দেশে যেহেতু ফিল্ম বেসড, আমাদের এই সাবকন্টিনেন্টে, ইন্ডিয়াতে তো কোনো সোলো সিঙ্গার ব্যান্ড ট্যান্ড কিছুই না। এভরিওয়ান হ্যাজ গট দ্য টার্গেট টু গো টু দ্য ফিল্ম, কারণ ফিল্ম উইল গিভ ইউ দ্য মেইন প্ল্যাটফর্ম। আমাদের দেশে যারা সোলো গানটা, সবারই কিন্তু টার্গেট থাকে ফিল্মে যদি চান্স পেতাম, অনেক ছেলে এসছে, ভালো ভালো গান গাচ্ছে, ইয়াং অনেক ছেলে আছে, তাদের নাম হচ্ছে, ভালো ভালো গান অনেকে করেছে, অনেক নতুন কম্পোজার আছে। আমি একটা নাম এখন মনে করতে পারছি, বলছি অদিতের কথা। তার কিছু গান আমার খুব ভালো লেগেছে, টু বি ভেরি অনেস্ট, অ্যান্ড হি ডিড এ ভেরি গ্রেট জব, গুড জব। আলাউদ্দিন আলী চাচা শুনে বলছে, না ভাতিজা,
হেভি করছো তুমি। আরও অনেকে আছে সুন্দর সুন্দর গান করছে, আমি সিঙ্গারগুলোর নাম মনে নেই আমার। ওই যে ছেলেটা গিয়েছিল সেও খুব ভালো গায়, আমি শুনেছি রাজীব নামে একটা ছেলে আছে নাকি, আরও কয়েকটা নাম বলো না, তোমরা তো জানো। আর কে কে আছে এখন ভালো গায়, ফিল্মে গাচ্ছে? ইমরান তো ইমরান, মমিন, আরো কেউ কিছু না না, ওরা তো হচ্ছে শামীম একটা ছেলে আছে, হ্যাঁ মানে ফিল্মে গানছে, প্লেব্যাকে কিন্তু অনেক ভালো ভালো ছেলেরা এসছে এবং ওরা কিন্তু এদের ফুটস্টেপ ফলো করছে, হুইচ ইজ গুড। ফিল্মের বাইরে গান করলেও ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ইমোশন এক্সপ্রেশন। এটা করলে হবে কি, তখন ইউ ক্যান রিচ পিপল উইল অ্যাপ্রিশিয়েট, অডিয়েন্স উইল অ্যাপ্রিশিয়েট। এটা আমি মনে করি তাই। বেশ সময় ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়ার্ডস। বাট শেষে ছোট্ট করে যদি এক কথায় আপনার কাছে একটু জানতে চাই এবং দর্শকদের জানাতে চাই, তারপর আপনার কণ্ঠে গান শুনতে চলে যেতে চাই আজকে। সালমা, আমি আরেকটা গান করতে চাচ্ছি, ওইটা একই ছবির, জামিন নাই ছবির। তো আসলে এন্ড্রুদার কথা কি বলবো, এই গানগুলা করতে গেলে অনেক মনে পড়ে, খুবই আসলে মনে হয় যে আরো যদি একটু পেতাম, আরো কয়েকটা গান করতে পারতাম, আরো অনেক কিছু শিখতে পারতাম। হ্যাঁ, মানে এই যে শিখতে যে পারিনি, এটার জন্য অনেক কষ্ট লাগে যে আরো কিছু যদি শিখতে পারতাম তাহলে আমার জন্য, আমার ভান্ডারে আরো কিছু যোগ হতো। তো খুব খারাপ লাগে। তারপরেও আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আরেকটি গান আমি করতে চাচ্ছি। তার আগে আমি ছোট্ট করে একটু বিদায় দিই। দর্শক, ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখছি আয়োজন ভালো লেগেছে। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো আয়োজন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।